আজকে শিকদার বাড়িতে বিচার বসেছে। বিচারটা বসেছে শিকদার বাড়ির বড় বউ সুফিয়া বেগমের নামে। সুফিয়া বেগমের স্বামী আমিরুল ইসলাম বছরের বেশিরভাগ সময় আমেরিকায় থাকে। সেখানে তার বিজনেস আছে, সেই কারণে বেশিরভাগ সময় আমেরিকায় থাকতে হয়। আমিরুল ইসলামের বাড়িটা হলো মম্ফল শহরে। তার বাড়িকে সবাই শিকদার বাড়ি হিসাবে চেনে। এই বাড়ির বড় ছেলে আমিরুল ইসলাম, তার স্ত্রী সুফিয়া বেগম, তার একমাত্র ছেলে সিরাত ইসলাম। সিরাতের বয়স যখন 3 বছর, সে তার এই বয়সটায় বাবাকে তেমন কাছে পায়নি। 6 মাস পর পর আমিরুল ইসলাম তার বাড়ি ফিরে আসেন। আমিরুল ইসলাম এর 4 ভাই 2 বোন। বোনদের বিয়ে হওয়া সত্ত্বেও এক বোন জামাই নিয়ে বাবার বাড়িতে থাকেন। সুফিয়া বেগম বাড়ির বউ হওয়ায় সংসার সমস্ত দায়িত্ব তার উপর। বেশিরভাগ সংসারের কাজ তাকে করতে হয়। কাজের মানুষ 2-1জন আছে, কিন্তু রান্না বান্না সুফিয়া বেগম নিজে হাতে সামলায়। আরও যে 3টে বউ আছে, তারা সবসময় কোনো কাজ করেন না। আমিনুল ইসলামের বাবা বেঁচে নেই, মা অনেক বয়স্ক। শাশুড়ির সেবা যত্ন সুফিয়া বেগম নিজ হাতে করেন। অন্য অন্য বউয়েরা শাশুড়ির ধারে কাছে আসেন না। এখন মূল কথায় আসা যাক। আজকে যে এ বাড়িতে সুফিয়া বেগমের নামে বিচার বসছে, সেটার মূল কারণ হলো এই বাড়ির প্রত্যেকটা মানুষ বলছে সুফিয়া বেগমের চরিত্র ভালো না। স্বামী দেশের বাইরে থাকে, রাত্রে তার রুমে পরপুরুষ এসে রাত কাটায়। এটা নিজের চোখে দেখেছে আমিরুল ইসলামের ছোট বোনের জামাই রফিক মিয়া। তার সামনে নাকি সুফিয়া বেগমের রুম থেকে কেউ বের হতে গিয়েছে। সুফিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলতেছেন, এটা একদম মিথ্যে। আমি কখনো কারোর সাথে অবৈধ সম্পর্ক করিনি, কেউ আমার রুমে আসেনি। কেন, কী কারণে দুলাভাই আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে আমি জানি না। তখন আমিনুল ইসলামের ছোট বোন রুমা আক্তার বললেন, ভাবি, আমার স্বামী কেন আপনার নামে মিথ্যা অপবাদ দিবে? যখন আপনার রুম থেকে ওই লোকটা বের হয়ে যায়, আমার স্বামী আমাকে সঙ্গে সঙ্গে ডেকে তুলে নিয়ে আসে। আমি তাকে দেখতে পারি পেছন দিক থেকে। এটা মিথ্যে নয়? আর তখন মেজো ভাই আর সেজো ভাইদেরও আমরা ডাক দিই, তাই না রে ভাই? আমিরুল ইসলামের 2 ভাই বোনের কথায় সাথে সম্মতি জানি বলে, হ্যাঁ রুমা আমাদেরকে ডাক দিয়েছে, কিন্তু আমরা ওঠার পর পর লোকটা অনেক দূরে চলে যায়। আমরা হালকা দেখতে পাই, কিন্তু চিনতে পারিনি, অন্ধকার ছিল বিদায়। ওই বড় রাস্তার মোড়ে লোকটা দৌড়ে উঠে যায়। তাকে ধরতে পারলে সব কিছু জানা যেত। এখন তো ভাবি স্বীকার করতে চাইবে না। হাতে নাতে ধরলে তখন আর কথা বলার মুখ থাকে না। সবার একই কথা শুনে বিচারকের বললেন, তোমাদের বড় ভাইকে এটা জানানো হোক। তাকে ছাড়া আমরা কি বিচার করব? তার স্ত্রী সেই ভালো বুঝবে কি করা যায়। আমিরুলকে বাংলাদেশে আসতে বলল। এমন চরিত্রের স্ত্রীকে নিয়ে কোনো স্বামী সংসার করবে বলে আমাদের মনে হয় না। কোনো কিছুর অভাব নাই যে মহিলার, সে মহিলা পরপুরুষের সাথে অবৈধ সম্পর্কে জড়ায়। এমন স্ত্রীকে নিয়ে কোনো স্বামী সংসার করবে না। চেয়ারম্যান মোতালেব হোসেন এই কথাগুলো বললেন। সুফিয়া বেগম এত বড় অপবাদ সহ্য করতে পারছেন না। সে সবার সামনে হাত জোড় করে বলছে, আপনারা আমাকে এত বড় অপবাদ দিবেন না। আমি জানি আমি নির্দোষ, আমি কোনো পাপ করিনি, আমার দ্বারা অন্যায় হয়নি। কেন আমার ননদের জামাই এবং দেবররা কথা বলতেছে আমি বুঝতে পারছি না। আমি কি অপরাধ করছি আমি নিজেও জানি না। তারা কেন এত বড় শাস্তি দিচ্ছে আমাকে? আমার স্বামী যদি কথা শুনতে পারে, সে আমাকে তালাক দিয়ে দিবে। আমি কোথায় যাব? আমার বাবা মা বেঁচে নেই, যাবার মতো জায়গা নেই। আমার এই বয়সে এসে এত বড় অপবাদ শুনতে হবে ভাবতে পারিনি। সুফিয়া বেগমের কান্না কারো মন গলাতে পারেনি। এলাকার সবাই বলাবলি করছে যে আমিরুলের ইসলামের স্ত্রী পরপুরুষের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছে। বাড়ির সবাই এবং আশেপাশের মানুষ সুফিয়া বেগমের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। তাকে রান্নাটা করতে দিচ্ছে না তার দেবরের বউরা। নিজের ছেলের রুমে সিরাতকে নিয়ে শুয়ে সুফিয়া বেগম ভাবছে তার ননদের জামাই রফিক মিয়া এটা ষড়যন্ত্র করছে। কারণ হলো এই বাড়িতে রফিক মিয়া আসার পর থেকে রফিক মিয়ার কুদৃষ্টি ছিল সুফিয়া বেগমের উপর। তাকে দেখলে মনে হতো চোখ দিয়ে গিলে ফেলবে সম্ভব হলে। সুফিয়া বেগম নিজেকে সামলে চলাফেরা করতো রফিকের সামনে। কিছুদিন আগে রফিক মিয়া সুফিয়া বেগমের রুমে আসে। সুফিয়া বেগম আলমারিতে কাপড় গুছিয়ে রাখছিল। তখন রফিক নিয়ে সুফিয়া বেগমের রুমে আসে। সুফিয়া বেগমের হাত ধরে ফেলে। সুফিয়া বেগম অবাক হয়ে যায়, বলে, আপনি কি করছেন এটা? কেন আপনি আমার হাত ধরলেন? এক্ষুনি আমার হাত ছাড়ুন।
রফিক মিয়ার উত্তর ছিল, ভাবি আপনাকে আমার ভালো লাগে। এই বাড়িতে আসার পর থেকে আপনাকে দেখে আমি চোখ ফেরাতে পারি না। আপনার ননদ রুমার চেয়ে আপনাকে আমার বেশি পছন্দ। আমি নিজের মনকে অনেক বোঝাইতে চাইছি, কিন্তু আপনাকে ছাড়া কিছুই ভাবতে পারছি না। সুফিয়া বেগম হাত ঝটকা মেরে ছাড়িয়ে নেয় আর বলে, আপনি এক্ষুনি আমার রুম থেকে চলে যান। এগুলো কি বলছেন? আমি আপনার বড় ভাবি, আমার সাথে এরকম করবেন না, তাহলে কিন্তু আমি রুমাকে বলে দেব। রফিক মিয়া বলে, ভাবি প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন। আপনাকে আমার ভালো লাগে। আপনি চাইলে আপনাকে নিয়ে পালিয়ে যেতে পারবো। আর এখন তো কোনো প্রবলেম নেই। ভাইয়া ব্যবসার কাছে আমেরিকায় থাকবে, 6 মাস পর পর আসে। আপনি চাইলে আমি রাতে আপনার রুমে আসতে পারি। সিরাত তো বাচ্চা মানুষ, ঘুমিয়ে যায়। আমি আসলে সে বুঝবে না। সুফিয়া বেগম আর সহ্য হয়নি। সহ্যের সীমা অতিক্রম করে ফেলেছে রফিক। সঙ্গে সঙ্গে সুফিয়া বেগম রফিক মিয়ার গালে থাপ্পড় মারে। রফিক মিয়া অপমানিত হয়ে রুম থেকে বেরিয়ে যায়। এই প্রতিশোধটা নিতে হয়তো এত বড় নাটক সাজিয়েছে রফিক মিয়া। সুফিয়া বেগম ভাবছে আমিনুলের কাছে ফোন দিয়ে সমস্ত ঘটনা বলবে। তখন কল দিলে সে 2বার রিং হওয়ার পর রিসিভ করছে আমিনুল ইসলাম। কল রিসিভ করার সঙ্গে সঙ্গে আমিনুল ইসলাম সুফিয়া বেগমকে যা ইচ্ছা তাই গালাগালি শুরু করে দিয়েছে। সুফিয়া বেগম বুঝতে পারছে না যে সে স্বামীকে কিভাবে শান্ত করবে। তাহলে তারা কি আগেই বলে দিয়েছে আজকে এই সব ঘটনা? আমিনুল ইসলাম সুফিয়া বেগমকে বুঝতে চাচ্ছে তার ভাই বোন যা বলছে তা ভুল, কিন্তু আমিনুল ইসলাম সুফিয়া বেগমের কথা শুনতে চাইছে না। শুধু একটাই কথা বলছে, তোর মতো অসভ্য অপবিত্র মেয়েকে নিয়ে আমি কখনোই সংসার করব না। তোকে আমি বিশ্বাস করছিলাম, তুই আমার বিশ্বাস ভেঙে দিয়েছিস। ভালোবেসে বিয়ে করেছিলাম, বিয়ের 10 বছর সন্তান হয়নি তোর। অনেকে বলেছিল তোকে রেখে বিয়ে করতে, আমার বংশ রক্ষা করতে। আমি বলছিলাম দরকার নেই, যাকে ভালোবেসে বিয়ে করছি তাকে নিয়ে সংসার করবো। যদি সন্তান না হয় ভাইয়ের ছেলেমেয়েদের নিজের সন্তানের মতো দেখব। সবসময় আমি তোর পক্ষে সাপোর্ট করতাম। এখন কি ভাবছিস তুই এত বড় জঘন্য কাজ করার পর আমি তোর পক্ষ নেব, তোকে নিয়ে সংসার করব? আমি মরে গেলেও সেটা করব না। আমি বাংলাদেশে চলে আসতেছি কয়েকদিনের মধ্যে, তুই প্রস্তুত থাক, তোকে আমি ডিভোর্স দেব। তুই আমাকে মেরে ফেলছিস বিশ্বাস ভঙ্গ করে। সুফিয়া বেগম বলল, প্লিজ তুমি আমার কথা শোনো, আমি কিছু করি নাই। তোমার কি মনে হয় আমি এরকম মেয়ে? আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তুমি আমাকে যে ভালোবাসা দিয়েছো সেই ভালোবাসার মর্যাদা আমি আমার জীবন থাকতে অক্ষুণ্ণ রাখবো। তোমার বোনের জামাই আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে, তার খারাপ নজর ছিল আমার উপর। আমি তার প্রস্তাবে রাজি হইনি, তাই সে আমার নামে এরকম দুর্নাম ছড়াচ্ছে। সে আমাকে কুপ্রস্তাব দিয়েছিল। চুপ কর তুই, আমি কোনো কথা শুনতে চাই না। শুধু আমার বোন জামাই নয়, তোর রুম থেকে একজন বের হয়েছে সেটা আমার বোন দেখেছে। আমার ভাইদের যখন ডাকছে সেই লোকটা দেখতে পাইছে, দৌড়ে চলে যায়। সবাই কেন তোর নামে মিথ্যে বলবে? কথাগুলো বলে আমিনুল ইসলাম ফোন রেখে দিল। সুফিয়া বেগম অজর কান্না পড়ছে। মনে পড়ে গেল সেই বিয়ের আগের কথা। গরিব ঘরের মেয়ে ছিল সুফিয়া বেগম। ক্লাস 10-এ পড়ার সময় পরিচয় হয় আমিনুল ইসলামের সাথে। তাকে পছন্দ করে বিয়ে করে আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম পরিবার মেনে নিতে চায়নি। সে তার বাবার সাথে অনেক যুদ্ধ করে বিয়ে করে ফেলে। বিয়ের কয়েক বছর পার হবার পরেও যখন সুফিয়া বেগমের বাচ্চা হয় নাই, তখন সুফিয়া বেগমের শ্বশুর শাশুড়ি বলেছিল আমিনুল ইসলামকে দ্বিতীয় বিয়ে করতে। সে তাদেরকে বলে দিয়েছিল এই জীবন থাকতে অন্য কাউকে সে বিয়ে করতে পারবে না। অনেক চিকিৎসার পর তাদের একমাত্র ছেলে সিরাতের জন্ম হয় বিয়ের 10 বছর পর। এখন তাদের সংসার সুখের। সেই সুখের সংসারে আগুন দিচ্ছে রফিক মিয়া। সুফিয়া বেগম এটা শিওর, যদি অন্য লোকের কোনো পুরুষ মানুষ এই বাসা থেকে বের হতে দেখতে পেয়ে থাকে, তাহলে সে নাটকটা সাজিয়েছে রফিক মিয়া। কারণ সুফিয়া বেগম জানে সে পবিত্র, কারোর সাথে তার অবৈধ সম্পর্ক নেই। কান্না করছে আর আল্লাহকে ডাকছে যেন তার স্বামী এসে তাকে বাড়ি থেকে তাড়িয়ে না দেয়। সুফিয়া বেগমের অনেকক্ষণ ধরে অযোধ্যার কান্না, তার মনে আজ পাহাড় সমান কষ্ট। সে তার স্বামীকে এত ভালোবাসত, সেই স্বামী আজ তাকে দুশ্চরিত্রা বলে গালি দিল, ভাই বোনদের কথা বিশ্বাস করলো। সে তার স্ত্রীর সাথে অনেক বছর সংসার করা সত্ত্বেও আজকে আমিনুল ইসলাম তাকে বিশ্বাস করে নাই বিধায় সুফিয়া বেগমের কষ্টটা বেশি হচ্ছে। মায়ের কান্না দেখে শিশু ছেলে সিরাত এদিক ওদিক তাকাচ্ছে আর ভাবছে মা কেন এত কান্না করছে। অনেকক্ষণ ধরে সুফিয়া বেগম কোলে নিচ্ছেন না। সিরাত আস্তে আস্তে মায়ের কাছে গেল। মায়ের কোলের উপর বসে চোখের পানি মুছে দিচ্ছে হাত দিয়ে। ছোট্ট শিশুর হাতের ছোঁয়া পেয়ে সুফিয়া বেগমের আরও জোরে জোরে কান্না করে দিল। ছেলেকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলতে শুরু করলো, বাবারে, তোর মা কখনো কোনো অন্যায় করেনি, তোর মা নির্দোষ। কেন আমার নামে তারা এরকম বদনাম ছাড়ছে?
তোর বাবা বলছে দেশে এসে আমাকে ডিভোর্স দিয়ে দেবে। আমাকে ডিভোর্স দিয়ে দিলে তোকে তো রেখে দিবে। তোকে ছাড়া আমি বাঁচবো কীভাবে? এই দুনিয়ায় একমাত্র তুই আমার ভরসা। আমি কখনো তোকে ছাড়া বাঁচবো না। আমি মরে যাব, না হয় পাগল হয়ে যাব তোকে ছাড়া। কথাগুলো বলছে আর সিরাতের কপালে চুমু খাচ্ছে সুফিয়া বেগম। ছেলেকে হারাতে হবে এটা ভাবতে সুফিয়া বেগমের কলিজা শুকিয়ে যাচ্ছে। কি করে যে স্বামীকে বোঝাবে? সে কোনো পাপ করেনি, সব কিছু তার বিরুদ্ধে বানোয়াট। সুফিয়া বেগমের মনে হলো শাশুড়ির কথা। সে তো অনেক বছর ধরে শাশুড়িকে সেবা যত্ন করে বুঝছে। শাশুড়ি মাকে গিয়ে বোঝালো তার ছেলেকে যদি বলে তার ছেলে মায়ের কথা রাখতে পারে। সিরাতকে কোলে নিয়ে সুফিয়া বেগম শাশুড়ি মায়ের রুমে গেল। শাশুড়ি মায়ের কানে আগের থেকে কথাটা তুলে আসছে তার ছোট মেয়ে রুমা। যখন সুফিয়া বেগম তার শাশুড়ির কাছে গিয়ে বসলো, শাশুড়ি তার দিকে তাকিয়ে বুঝতে পারলো তার বড় ছেলের বউ অনেক কান্নাকাটি করছে, চোখ একদম ফুলে গিয়েছে। সুফিয়া বেগম শাশুড়িকে বললেন, বৌমা, আমি শুনেছি কালকে রাতের ঘটনা, আর আজকে আমাদের বাড়িতে চেয়ারম্যান সাহেবকে ডাকা হয়েছে। আমাদের বাড়ি অন্য কেউ এসে বিচার করবে, এটা কখনো আমি ভাবতে পারিনি। তোমার শ্বশুর থাকলে এটা সহ্য করতে পারতো না। মা, আমি কোনো অন্যায় করিনি। আমার ঘরে কোনো পরপুরুষ ঢোকে নেই। এগুলো বানোয়াট। কিসের জন্য দুলাভাই এমনটা করছে? আর সবাই নাকি দেখেছে একটা লোক আমার ঘর থেকে বের হয়ে গেছে। আমি কোনো কিছু জানি না। আপনি বিশ্বাস করেন? আপনার ছেলেকে বলছি, সে বিশ্বাস করেনি। সে বলেছে এসে আমাকে নাকি বাড়ি থেকে তাড়িয়ে দিবে। মা, আমার দ্বারা কোনো পাপ হয়নি। আপনি আমাকে বিশ্বাস করুন মা। আমাকে যদি তাড়িয়ে দেন, আমার ছেলেকে ছাড়া আমি বাঁচব না, মরে যাব। শাশুড়িমা বলবেন, তুমি আমার কাছে বসো, আগে এত চিন্তিত হয়ে না। আমিরুল ইসলাম আসুক, আমি তাকে বুঝিয়ে বলবো। আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না তুমি এই কাজ করতে পারো। হয়তো চোর আসতে পারে, তোমার রুমের ওই দিক থেকে বের হতে দেখেছে, ঘরে ঢুকতে পারেনি, আর তারা সন্দেহ নিয়েছে অন্য কিছু। তুমি আমাকে যে আদর ভালোবাসা দিয়েছিল, তোমার মন আমি বুঝতে পারি। তোমার মনটা অনেক ভালো, তুমি এমন পাপ করতে পারো না। শাশুড়ির কথায় সুপ্রিয়া বেগম মনে কিছুটা সান্ত্বনা আসলো। একজন তো তাকে বিশ্বাস করছে, আর তার শাশুড়ি যদি তার স্বামীকে বুঝিয়ে বলে, হয়তো স্বামী তাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিবে না। এগুলো ভাবতে ভাবতে ছেলেকে নিয়ে তার রুমে গেল। আজকে সারাদিন তার খাওয়া হয়নি, এখন প্রায় সন্ধ্যা। কেউ একবারও বলেনি তাকে খাবার খেতে। ধীরে ধীরে সে রান্নাঘরের দিকে গেল খাবার নিয়ে আসতে। তখনই তার ছোট দেবরের বউ শাপলা এগিয়ে এসে বলল, ভাবি, রান্নাঘরে কি করছেন? সুফিয়া বেগম বলল, কি করছে মানে? সারাদিন আমি খাইনি, আমাকে খিদে লাগে না নাকি? একবারও তো কেউ আমার খবর নিলে না। আপনার খবর নেওয়ার কেউ প্রয়োজন বোধ করেনি, আর রান্নাঘরে ঢুকা আপনার নিষেধ। তুমি কি বলতে চাও আমি না খেয়ে থাকবো? নিষেধ কে দিয়েছে? কে আবার দিবে? মেজো ভাই, সেজো ভাই। তখনই সুপ্রিয়া বেগম সেজো দেবর এসে বলল, ভাবি, আপনার রুমে যান, তুলি আপনাকে ভাত দিয়ে আসবে। তুলি এই বাসার কাজের মেয়ে। তুলিকে দিয়ে সুপ্রিয়া বেগমের জন্য ভাত পাঠানে দেওয়া হলো। সুপ্রিয়া বেগম রান্নাঘরে ঢুকতে দিল না তার দেবর আর দেবরের বউ। তুলি ভাত নিয়ে এসে রেখে বলল, ভাবি, আপনার সাথে ওরা যা করেছে এটা মস্ত বড় অন্যায়। আমার বিশ্বাস হচ্ছে না আপনি এমনটা করতে পারছেন। মানুষ এর চেয়ে কত কিছু অন্যায় করে, তারপরেও কি তাকে না খাইয়ে রাখে? এই মানুষগুলো সারাদিন আপনাকে খাবার দিল না, খোঁজ নিল না। এদের জন্য আপনি কতটা বছর রান্না করলেন, কত আদর যত্ন করে খাওয়ালেন, আর শেষে কিনা আপনাকে নির্দয়ের মতো ছুড়ে ফেলে দিচ্ছে। সুফিয়া বেগম তুলিকে বলল, থাক, তুমি চুপ করে থাকো। আমার পক্ষ নিয়ে কথা বলতে শুনলে তোমাকে কাজ থেকে তাড়িয়ে দিবে। তাড়িয়ে দিক, আমি ভয় করি না। অন্যখানে কাজ করে খাবো, তবে এদের বাসায় মানুষের বাসায় চুপ করে থাকবো না। আপনার মতো একজন ভালো মানুষের সাথে তারা এরকম ব্যবহার করছে। আচ্ছা, তুমি খাও, আমি খাবার খাই। খুব খিদে পেয়েছে, শরীরটা দুর্বল লাগছে। সুফিয়া বেগমের কথা শুনে তুলি রুম থেকে বের হয়ে আসে। সুফিয়া সিরাতকে কাছে নিয়ে তার মুখে ভাত তুলে দিচ্ছে। সে নিজেও খাচ্ছে আর চোখ দিয়ে পানি পড়ছে। চোখের পানি মুছে আবারও খাওয়া শুরু করলো। এমন দিন কখনো আসবে সে ভাবেনি। কত সম্মানের সহিত ছিল সে স্বামীর কাছে। এ সংসারের প্রতিটা মানুষ আজ তার বিরুদ্ধে। এলাকার মানুষ তাকে দুশ্চরিত্র বলে ভাবছে শুধু এই রফিকের কারণে। রফিকের ষড়যন্ত্রের কারণে জীবনটা ধ্বংস হতে যাচ্ছে। ভাবতে ভাবতে খাবার খাচ্ছে সুফিয়া বেগম। সে শুধু ভয় পাচ্ছে তার ছেলেকে নিয়ে। যদি তাকে বাসা থেকে তাড়িয়ে দেয়, তার একমাত্র সন্তান তাকে ছাড়া কিভাবে থাকবে? 4 দিন পর আমিনুল ইসলাম চলে আসলো তার বাড়িতে। বাড়িতে আসার পর সুফিয়া বেগমের সাথে একটা কথাও বলছে না। স্বামীর কাছে গিয়ে বলো, তুমি আমাকে নিয়ে কসম করতে বলো, আমি কসম করতে পারবো। আমি এমন মেয়ে না, তুমি জানো। আমার বিরুদ্ধে এটা ষড়যন্ত্র রফিকের। একদম চুপ থাকবে। তুমি আমার বোন জামাইয়ের উপর মিথ্যা অপবাদ দিচ্ছ। এখন সব দোষ চাপাতে চেয়েছো রফিক মিয়ার ওপর, কারণ সে দেখে ফেলেছে
তাই দোষটা এখন তার হচ্ছে। এত চালাকি করবে না আমার সাথে। আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাই হবে। আমি তোমার সাথে চালাকি করছি? মাস দেড়েক আগে রফিক আমার রুমে এসে আমার হাত ধরে ফেলে আমাকে কুপ্রস্তাব দেয়। আমি তার প্রস্তাবে রাজি হইনি এবং অপমান করে তাড়িয়ে দেই। সেটা শোধ নিতে রফিক মিয়া আজ আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে। আমিনুল ইসলাম এবার রেগে গেলেন। এই, তোকে না বলছি তুই আর একটাও কথা বলবি না। তোকে যদি রফিক আগে হাত ধরে থাকে, কুপ্রস্তাব দিয়ে থাকে, তুই আমাকে বললি না কেন? কেন বললি না? এখন যখন পরপুরুষের সাথে ধরা পড়ছিস তখন আমার বোন জামাইয়ের নাম নিচ্ছিস। আগে কেন বলিনি? সেটা তো ভুল হয়েছে। এটাই আমার জীবনের মস্ত বড় ভুল। ভেবেছিলাম যদি একটা তোমাদের বলি রুমার সংসার ভেঙে যাবে। আমি ভাবছিলাম রফিক যে কথা বলে অপমান করছে তারপরে দ্বিতীয়বার সে এমন কাজ করবে না, কিন্তু তা হলো না। মিথ্যা অপবাদ দিয়ে আমার জীবনের সবচেয়ে বড় সর্বনাশ করে দিচ্ছে রফিক। তুমি বিশ্বাস করো আমি এমন করিনি। আমিনুল ইসলাম সন্ধ্যার পর 3 ভাই বোন জামাই আর বোনদের নিয়ে বসলো। রফিক মেয়েকে জিজ্ঞাসা করলো, তুমি যা দেখেছো তা কি সত্যি? দেখো, একদম মিথ্যে বলবে না। আমি যদি বুঝতে পারি তুমি মিথ্যে বলছো বা অন্য কিছু, তাহলে তোমাকে আমি ছাড়বো না। ভাইয়া, আমি কেন মিথ্যে বলবো? আমরা কি লাভ আপনার সংসার ভেঙে দিয়ে? আমি তখন বাথরুমে যাবার জন্য উঠছিলাম, দেখি ভাবি রুম থেকে দরজা খুলে একজন বেরোলো। আমি বললাম, কে লোকটা? তখন তাড়াতাড়ি চলে যাচ্ছিলো। আমার একার কথা কেউ বিশ্বাস করবে না, তাই আমি সঙ্গে সঙ্গে রুমাকে ডাক দেই। রুমা উঠে দেখতে পারে লোকটা চলে যাচ্ছে। আমি দাঁড়িয়ে থেকে রুমাকে বললাম, ভাইয়াদের ডাকো। তারা উঠে দেখে ওই লোকটা রাস্তার পাড়ে। লোকটা দৌড়ে চলে যাচ্ছে। এখানে শুধু আমি নয়, রুমা, মেজো ভাই, সেজো ভাই দেখেছে। আমিনুল ইসলাম তার ভাইদের জিজ্ঞাসা করলো, তোরা কি দেখেছিলি? সত্যি বলবি। আমিনুল ইসলামের 2 ভাই বলল, রুমা আমাদেরকে ডাক দিলে লোকটা অনেক দূরে চলে গেছে। তখন আমাদেরকে দেখায়, বলে ওই দেখ, ওই লোকটা চলে যাচ্ছে। আমরা তখন দুজনে তাকে ধরার জন্য গেছিলাম, কিন্তু ততক্ষণে এসে চলে গিয়েছে। আর আমাদের কি লাভ তোর বউয়ের নামে মিথ্যে বলে? তোর কি মনে হয় আমরা চাই তোর সংসারটা ভেঙে যাক? এতদিন পর তোর একটা ছেলে হয়েছে, ছেলের বয়স 3 বছর। এই ছেলেটা ইতিম হোক, এটা আমরা চাইবো নাকি? এখন তুই ভেবে দেখ, যদি অসৎ স্ত্রী নিয়ে সংসার করতে চাস করতে পারিস, কিন্তু আমরা কেউ তোর সঙ্গে থাকবো না। তোরা আলাদা থাকবি। তোরা কি আমাকে পাগল পেয়েছিস? আমি এমন স্ত্রী নিয়ে সংসার করব? আমার ছেলের বয়স 3 বছর হয়েছে তো কী হয়েছে? আমি তাকে আমার কাছে নিয়ে রাখবো। আমি তাকে আয়া রেখে লালন পালন করবো। তবু এমন কলঙ্কময়ী মায়ের কাছে আমার ছেলেকে রেখে মানুষ করব না। তাকে আমি কালকে ডিভোর্স দেব। আমিনুল ইসলামের কথা শোনার সাথে সাথে সুফিয়া বেগম এসে আমিনুল ইসলামের পায়ে জড়িয়ে ধরলেন। না না, তুমি এটা করবে না। তুমি আমাকে ছাড়তে পারবে না। আমি কোথায় যাব? আমার বিরুদ্ধে এগুলো সব ষড়যন্ত্র। আমাকে সন্তানহারা করো না। আমাকে ডিভোর্স দিয়ে দিও না। আমিনুল ইসলাম সুফিয়াকে ধাক্কা মেরে তার পা ছাড়িয়ে নিল। তুই কোথায় যাবি সেটা আমি জানি না। আমি যা বলছি তাই হবে। সুফিয়া বেগম তখন কেঁদে কেঁদে শাশুড়ির কাছে গেল। মা, আপনি আপনার ছেলেকে বুঝান, সে নাকি আমাকে ডিভোর্স দেবে। আমার ছেলেটা ইতিম হয়ে যাবে। আমি মরে যাব আমার ছেলেকে ছাড়া, নয়তো পাগল হয়ে যাব। সুফিয়া বেগমের কান্না দেখে শাশুড়ি বলল, আমার এই সোনার সংসারটায় কি একটা ঝামেলা শুরু হলো। কেন এমন হলো বুঝতে পারছি না। সুফিয়া শাশুড়ি তুলিকে বললেন, ছেলে আমিনুরকে ডেকে আনতে। তুলি আমিনুরের কাছে গিয়ে বললেন, ভাইজান, খালাম্মা আপনাকে ডাকছে, এক্ষুনি আপনাকে যেতে বলছে। আচ্ছা তুই যা, মাকে বল আমি আসতেছি। কিছুক্ষণ পর আমিনুল ইসলাম তার মায়ের কাছে আসলো। মা, তুমি আমাকে ডেকেছো? দেখ বাবা, তুই নিজের চোখে কিছু দেখিস নি। আমার মনে হয় না বৌমা এমন কিছু করেছে। তুই তাকে ডিভোর্স দিস না। ছেলেটাকে এই বয়সে মাহারা করিস না। বৌমা অনেক ভালো। সে অনেক ভালো, এতদিন আমার এই বিশ্বাসটা ছিল। শুধু যদি একজন মানুষ দেখতো আমি না হয় বিশ্বাস করতাম, রফিক পরের ছেলে, কিন্তু আমার ভাই বোন, তারা তো আমার আপনজন। তারা 3 জন মিথ্যে বলতে পারে না। আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাই হবে। ডিভোর্স পেপারে জোর করে সাইন করাতে চাচ্ছে সুফিয়া বেগমকে দিয়ে। সে কিছুতেই সাইন করতে পারছে না। এত পরিমাণ কান্না করছে, তার চোখ মুখ ফুলে একাকার। এবারে কারো তার প্রতি দয়া হচ্ছে না। সুফিয়ার কোল থেকে সিরাতকে কেড়ে নিল আমিনুল ইসলামের বোন রুমা। অবশেষে তাকে জোর করে ডিভোর্স পেপারে সাইন করানো হলো। পাগল প্রায় সুফিয়া বেগম দিক বিদিক শূন্য হয়ে চিৎকার করছে। তার প্রতি কারো মায়া হচ্ছে না। দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছে এ বাসার কাজের মেয়ে তুলি। তারও চোখ দিয়ে পানি পড়ছে এই বাড়ির মানুষগুলোর নির্দয় আচরণ দেখে। আমিনুল ইসলাম সুফিয়া বেগমকে বলেন, তুই এখন বাড়ি থেকে চলে যা। তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সুফিয়া বেগম বললেন, আমি তোমাদেরকে ছাড়বো না। বিনা দোষে আমার সন্তানহারা করলে, ডিভোর্স দিলে, কোনো কিছু না ভেবে সুফিয়া বেগম 2 গ্রাম পরে তার ভাইয়ের বাড়ি গেল। ভাইকে ভেবে বলল তাকে নিয়ে থানায় যেতে।
ভাই তাকে না করে দিল। আমি পারবো না থানায় যেতে, আমি ছাপোষা মানুষ, কাজ করে খাই, থানা পুলিশ করার আমার সামর্থ্য নেই। এখানকার পুলিশ ছাত্র ছাড়া কোনো কিছুই করবে না, তাই তাদের কাছে গিয়ে কোনো লাভ নেই। ভাইয়ের কাছে অনেক কান্নাকাটি, কোনো লাভ হলো না। সুফিয়া বেগম নিজে থানায় চলে আসলো। গেটে কনস্টেবল দাঁড়িয়েছিল, সুফিয়া বেগমকে দেখে বলল, কী হয়েছে, আপনার সমস্যা কী? সুফিয়া বেগম বললেন, আমার সন্তানকে ওরা জোর করে রেখে দিয়েছে, আমাকে ডিভোর্স দিয়েছে আমার স্বামী, আমি নিরপরাধ, আমার উপর মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিছে, আমি এর বিচার চাই। কনস্টেবল বললেন, ঠিক আছে, আপনি ওই রুমে যান, এসআই আছে, তার সাথে কথা বলেন। সুফিয়া বেগম এসআই মনিরুল ইসলামকে সমস্ত ঘটনা বললেন। সব শুনে মনিরুল ইসলাম বললেন, সব সাক্ষী প্রমাণ তো আপনার বিরুদ্ধে, সবাই আপনাকে দেখেছে, আপনি পরপুরুষের সাথে রাত কাটিয়েছেন। এখন আমি কি করতে পারি? আপনার স্বামী আপনাকে নিয়ে সংসার করবে না, আর ছেলেকে আপনার কাছে দিবে না কেন? আপনি তো তার ছেলেকে ভালো করে মানুষ করতে পারবে না। এসআই মনিরুল ইসলামের কথা শুনে সুপ্রিয়া বেগম অবাক হয়ে হলো। সে ভাবতে পারছে না আইনের লোক এমন কথা বলছে। আপনি এগুলো কি বলছেন? আমি কোনো অন্যায় করিনি। তারা আমার নামে মিথ্যে ষড়যন্ত্র করছে। আমার স্বামী বিদেশে ছিল, এসে তার ভাই বোনের কথা শুনে আমাকে ডিভোর্স দিল, আমাকে জোর করে ডিভোর্স পেপারে সাইন করলো। আমার ছেলের বয়স মাত্র 3 বছর, সেই ছেলে অনাগতভাবে আমার কাছে থাকবে, আমার ছেলেকে জোর করে রেখে দিয়েছে। আপনি যাই বলেন না কেন, আমার সাথে যেতে হবে আপনাকে এক্ষুনি। সুফিয়া বেগমের কথায় এসআই মনিরুল রেগে গেলেন। তাকে বলেন, আপনি এক্ষুনি থানা থেকে বের হয়ে যাবেন। সুফিয়া বেগম বললেন, না, আমি যাব না, আপনি আমার সাথে যাবেন, আমার ছেলেকে তাদের কাছ থেকে নিয়ে দিবেন, আমার সাথে যারা অন্যায় করছে তাদের ধরবেন। এসআই মনিরুল ইসলাম আর সুফিয়া বেগমের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। তর্ক বিতর্ক শুনে অন্য অন্য পুলিশেরা রুমের ভেতর উকি দিচ্ছে দেখছে। তখন ওসি আব্দুল বাতেন তাদের তর্ক বিতর্ক শুনতে পেয়ে রুমে এসে সুফিয়া বেগমের কাছে ঘটনা শুনলেন এবং এসআই মনিরুলকে বললেন সরজমিনে যেয়ে তদন্ত করে আসতে। এবার বাধ্য হয়ে এসআই মনিরুল ইসলাম সুফিয়া বেগমকে সঙ্গে নিয়ে আমিনুল ইসলামের বাড়িতে আসলেন। এসআই মনিরুল ইসলাম এতক্ষণে কেন আসতে চাননি সেটার কারণ হলো, আমিনুল ইসলাম আগে এসআই মনিরুলের সাথে কথা বলে নিছে, তার পকেট গরম করে দিয়েছে। এই কারণে এসআই মনিরুল ইসলাম সুফিয়া বেগমকে ধমকিয়ে থানা থেকে বের করে দিতে চাইছিল। পুলিশ নিয়ে আসায় সুফিয়া বেগম আমিনুল ইসলামের বাড়ি আসায় আমিনুল ইসলামের বাড়ির মানুষজন, আশেপাশের লোকজন অবাক হয়ে গেল। সবাই বলাবলি করে দেখছে, দেখো কত বড় সাহস, অন্যায় করছে আবার বুক ফুলিয়ে থানায় গিয়ে পুলিশ নিয়ে আসে। এই মহিলার লজ্জা শরম বলতে কিছুই নেই। দুই একজন অবশ্য সুফিয়া বেগমের এমন অবস্থান তারা পক্ষে কথা বলছে, কিন্তু সেটা হাতে গোনা। এসআই মনিরুল ইসলাম আমিনুল ইসলামকে বললেন, সুফিয়া বেগমের থানায় গিয়ে হট্টগোল শুরু করে দিচ্ছে, ওসি সাহেব আমাকে আসার জন্য তাগাদা দিল, তাই আসতে হলো। আমিনুল ইসলাম বললেন, ঠিক আছে, আপনি যখন এসেছেন আমি চেয়ারম্যান সাহেবকে এবং এলাকার কমিশনারদের ডাক দিই, আপনি তাদের সাথে কথা বলেন আর রিপোর্ট লিখে নিয়ে যান। চেয়ারম্যান আর কমিশন আসলো, তাদের সাথে কথা বলে এলাকাবাসীর সাথে কথা বলে সুফিয়া বেগমের দোষ প্রমাণিত হলো এসআই মনিরুল ইসলামের চোখে। আমিনুল ইসলামের টাকাওয়ালা মানুষ, সে চাইলেও অনেক কিছু হয়ে যাবে সেটা তো বোঝাই যায়। সুফিয়া বেগমের কাছে 1 টাকাও নেই, সে চাইলেও কিছু করতে পারবে না। কয়েকদিন ধরে থানায় ঘোরাঘুরি করছে সুফিয়া বেগম বিচারে আসায়, আর সেই ফাঁকে আমিনুল ইসলাম সিরাতকে নিয়ে আমেরিকা চলে গেছে। সুফিয়া বেগম পানে এই খবর হওয়ার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেল রাস্তার পাশে। রাস্তার মানুষরা তাকে ধরাধরি করে একটা বাড়িতে নিয়ে মাথায় পানি ঢাললো। জ্ঞান ফেরার পর হতে সুফিয়া বেগম চিৎকার করে বলছে, আমার ছেলেকে এনে দাও, আমি তাকে ছাড়া বাঁচব না। একজন সুফিয়া বেগমের ভাইকে চিনতে, সে গিয়ে সুফিয়া বেগমের ভাইকে খবর দিল। সুফিয়া বেগমের ভাই গিয়ে তাকে নিয়ে আসলো। সুফিয়া বেগমের মুখে এক কথা, আমার ছেলেকে এনে দাও, আমি তাকে ছাড়া বাঁচব না। এভাবে বিলাপ করে কাটালো দিন। তার বিলাপ থামলো, কিন্তু সে যদি কারো কাছে ছোট্ট বাচ্চা দেখে তাহলে সে বাচ্চাকে কেড়ে নিয়ে তার ছেলে মনে করে বাচ্চাকে আর দিতে চায় না। তার পাগলামি দিন দিন বেড়েই চলো। এটা দেখে সুফিয়া বেগম ভাবি বললেন, তোমার বোনকে আমার বাড়িতে রাখতে পারবো না। সবাই শুধু বিচার নিয়ে আসে, ছোট বাচ্চা দেখলে সে তাদের কোল থেকে কেড়ে নেয়। যদি বাচ্চা কিছু করে ফেলে সেই ভয়ে লোকজন অস্থির। আমি এত কিছু সহ্য করতে পারবো না, তাকে তুমি আমার বাড়ি থেকে চলে যেতে বলো। সুফিয়া বেগমের ভাই মিরাজ তার স্ত্রীকে বলে, সুফিয়ার মাথার সমস্যা হয়েছে, স্বামী সংসার হারিয়ে এমন অবস্থায় আমি তাকে কোথায় তাড়িয়ে দেবো? তুমি কি করবে না করবে সেটা আমি জানি না, তোমার বোন আমার বাড়িতে থাকতে পারবে না, মানুষের বিচার নিয়ে আসবে, অশান্তি করবে, সেটা আমার সহ্য হয় না। তোমার যদি দরদ লাগে তোমার বোনকে নিয়ে আমার বাড়ি থেকে চলে যাও, বোনকে নিয়ে থাকো। স্ত্রীর কথা শুনে মিরাজ চুপ হয়ে গেল। মিরাজ শ্বশুরবাড়ি ঘর জামাই থাকতো, বাড়ি করার জন্য জমিটা তার স্ত্রী বাবাকে দিয়ে সে কারণে তার স্ত্রী এত বড় বড় কথা বলছে। মিরাজ তার বোনকে বলল,
তোর ছেলেকে নিয়ে আমিনুর আমেরিকায় চলে গেছে। তুই অন্য মানুষের বাচ্চা কেড়ে নিয়ে পাগলামি করিস। তোর ভাবি তোকে এখানে থাকতে দিবে না। ভালো হয়ে থাকলে থাক, নইলে চলে যা। মিরাজের কথাগুলো শুনে সুপ্রিয়া বেগম বলল, আমার ছেলেকে খুঁজতে যাব। আচ্ছা ভাইয়া, খুঁজতে যেতে হলে তো আমেরিকায় যেতে হবে। আমেরিকায় তো বিমান দিয়ে যেতে হবে। আমি এয়ারপোর্টে যাব। এয়ারপোর্টে যেতে হলে ঢাকায় যেতে হবে। আমাকে কিছু টাকা দিবে? বোনের কথায় চুপ করে রইলেন। সুফিয়া আর কিছু বললেন না, মাথা চুলকে কী যেন ভাবলো। তারপর মিরাজের বাড়ি থেকে বের হয়ে গেল। সে বড় রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছে, ঢাকায় বাসে উঠবে। তাকে যেভাবে হোক ঢাকায় যেতে হবে। তার মাথায় একটাই ভাবনা, এয়ারপোর্টে যাবে, তারপর যে করে হোক বিমানে করে আমেরিকায় চলে যাবে, তারপর তার ছেলেকে খুঁজে নিয়ে আসবে। কিন্তু মানসিকভাবে অসুস্থ বলে সে এটা বুঝতে পারছে না, টাকা ছাড়া, পাসপোর্ট ছাড়া সে কিভাবে আমেরিকায় যাবে। আমিনুল ইসলাম সিরাতকে নিয়ে আমেরিকায় চলে আসে। আমেরিকায় নিউ জার্সিতে আমিনুল ইসলাম থাকে, সেখানে তার বিজনেস। সে তার মায়ের জন্য এক নাগাড়ে কান্না করতে যাচ্ছে, কিছুতেই কান্না থামাতে পারছে না আমিনুল ইসলাম। আমিনুল ইসলামের বন্ধু সাবির আহমেদ পরামর্শ দিলেন, ছেলেকে এভাবে রাখতে পারবি না, তার জন্য আয়ার ব্যবস্থা কর। আয়া নিজের সন্তানের মতো লালন পালন করবে, তাহলে সিরাত তার মাকে ভুলতে পারবে। এখন আয়া আমি কোথায় পাবো? আমিনুল ইসলামের বন্ধু সাবের আহমেদ বললেন, আচ্ছা আমি ব্যবস্থা করে দিব। আমার পরিচিত একজন মানুষ আছে, যাদের আয়ার দরকার হলে আয়া দিয়ে হেল্প করে। আমার ছেলের জন্য এমন একজন আয়া দে, যে সিরাতকে নিজের মায়ের মতো আদর যত্ন করবে। সিরাত এত পরিমাণ কান্না করছিল, আমিনুল ইসলাম তাকে সামলাতে পারছিল না। ছেলেকে নিয়ে এসে সে কি ভুল করলো, এটাই ভাবতেছে আমিনুল ইসলাম। আপাতত 2-3 বছর তার ভাইয়ের বউদের কাছে সিরাতকে রেখে আসা উচিত ছিল, এটাই বসে বসে ভাবছিল আমিনুল। তখনই দরজা করার আঘাত শব্দ হলো। দরজা খুলে দেখে তার বন্ধু সাবের আহমেদ বয়স্ক একজন মহিলা নিয়ে দাঁড়িয়ে আছে। সাবের আহমেদ মহিলার সাথে পরিচয় করে দিল আমিনুলকে। বলছিলাম না সিরাতের জন্য একজন আয়া দেখে আনতে, এই আন্টি নিয়ে আসলাম। আন্টিটা অনেক যত্ন সহকারে বাচ্চা লালন পালন করবে। আমিনুল ইসলাম মহিলার দিকে তাকিয়ে ভাবতে থাকলেন, বয়স 50-এর উপরে এই মহিলা ঠিকমতো বাচ্চা সামলাতে পারবে? আমিনুল ইসলামের তাকানো দেখে মহিলাটি বলল, আন্ডারস্ট্যান্ড ইউ মে, আই থিঙ্ক ওল্ড অ্যান্ড আই কান্ট হ্যান্ডেল ইউর সন ওয়েল। ডোন্ট ওয়ারি, আই উইল ডু মাই ডিউটি প্রপারলি। মাই নেম ইজ লিলি বাইডেন। মে আই মিট ইউ? বুঝেছি, তুমি হয়তো ভাবছো আমি বুড়ো হয়ে গেছি, আমি তোমার ছেলেকে ভালোভাবে সামলাতে পারবো না। ভেবো না আমি আমার সঠিকভাবে পালন করতে পারবো। আমরা কি পরিচিত হতে পারি? আমার নাম লিলি বাইডন। আমিনুল ইসলাম মহিলার কথা শুনে সন্তুষ্ট হলেন। মহিলার কথায় তার দায়িত্ব পালনের প্রতিশ্রুতি ফুটে উঠল। আমিনুল ইসলাম মুগ্ধ হয়ে করেছে লিলি বাইডেনের ব্যবহার। লিলি বাইডেনের সাথে পরিচয় হয়ে সিরাতকে তার কোলে তুলে দিলেন আমিনুল ইসলাম। কিছুক্ষণের মধ্যে সিরাতের কান্না থেমে গেল। পরম যত্রে সিরাতকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিল আয়া। এই 3 দিনে বাবা হয়ে যা করতে পারেনি আমিনুল ইসলাম, তা এই মহিলা কিছুক্ষণের মধ্যে করে ফেলেছে। আমিনুল ইসলাম বুঝতে পারল, মেয়েরা হলো মায়ের জাত। তাদের বয়স যতই হোক, তাদের ভিতরে মায়ের মমতা সবসময় অটুট থাকবে, যা দিয়ে তারা বাচ্চাদের বশ করতে পারবে। পুরুষ মানুষ চাইলে তা করতে পারে না, সে যতই চেষ্টা করুক। সময় চলতে থাকলো সময়ের গতিতে। আমিনুল ইসলাম ব্যস্ত হয়ে পড়ল তার বিজনেসে। সে তাদের দেখাশোনা ভালোভাবে চালিয়ে যাচ্ছে লিলি বাইডন। এদিকে সুফিয়া বেগম পাগলপ্রায় হয়ে এয়ারপোর্টের চারিদিকে ঘোরাঘুরি করছে আর সবাইকে অনুরোধ করে তাকে আমেরিকা নিয়ে যেতে। এখানে সেখানে ঘোরাঘুরি করে আর বাচ্চা দেখলে তাদেরকে কোলে নিতে চাওয়া, এভাবে কাটছিল সুফিয়া বেগমের জীবন। মানুষের কাছ থেকে চেয়ে খেয়ে কোনো রকম জীবনটাকে বাঁচিয়ে রেখেছে। মানুষের কাছে পাগল হলো, তার মাথার ভিতর একটাই ভাবনা, সে যেভাবেই হোক আমেরিকায় যাবে, তার ছেলেকে নিয়ে আসবে। এভাবে 3 বছর কেটে গেল। আমিনুল ইসলাম পণ করছে সে বাংলাদেশে ফিরবে না, আমেরিকায় স্থায়ীভাবে বসবাস শুরু করবে। ভাই বোন মায়ের সাথে ফোনে কথা হয়, তার মা অনেকবার বলেছে বাংলাদেশে আসতে, সে আসেনি। এখন সিরাতের 6 বছর বয়স, তাকে স্কুলে ভর্তি করা হয়েছে। স্কুলে নিয়ে আসা যাওয়া লিলি বাইডন। পরম মমতায় মায়ের স্নেহ নিয়ে সিরাতকে বড় করেছে লিলি বাইডন। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে লিলি বাইডন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার 2জন ছেলেমেয়ে ছিল, তারা এসে নিয়ে যায় তার মাকে। আবার দুশ্চিন্তায় গ্রাস করে আমিনুল ইসলাম ছেলেকে দেখাশোনা করার মতো নির্ভরযোগ্য মানুষ পাওয়া মুশকিল। লিলি বাইডন যেভাবে সিরাতকে আগলে রেখেছিল, সেভাবে আগলে রাখার মতো বিশ্বাসযোগ্য মানুষ কোথায় পাবে? লিলি বাইডনের কাছে হেল্প চাইলে আমিনুল ইসলাম তার বাসায় গিয়ে বলল, আন্টি, আপনার সাথে চেনা আছে না ভালো কেউ থাকলে, তাহলে তাকে আমার ছেলের জন্য এনে দেন। লিলি বাইডনের মেয়ে, তার এক বান্ধবী, তার একজন বান্ধবী আছে পাকিস্তানি, সেও আয়ার কাজ করে। তাকে বলে
দেখতে পারে। আমিরুল ইসলাম লিলি বাইডনের মেয়েকে তার ফোন নাম্বার দিয়ে আসে যোগাযোগ করার জন্য। পরের দিন লিলি বাইডনের মেয়ে শার্লি বাইডন তার ফ্রেন্ড হুমায়রাকে নিয়ে আমিরুল ইসলামের ফ্ল্যাটে আসে। আমিরুল ইসলাম বলছিল সন্ধ্যার সময় আসলে তাদের দেখা হবে। শার্লি বাইডন সে কথা মতো হুমায়রাকে নিয়ে সন্ধ্যার সময় আসে আমিরুল ইসলামের ফ্ল্যাটে। হুমায়রাকে দেখে আমিরুল ইসলামের কিছুটা অপছন্দ হয়, কারণ হুমায়রা দেখতে সুন্দরী এবং ইয়াং। এমন একটা মেয়েকে একা বাসায় রাখতে নিজের কাছে সংকোচ বোধ হচ্ছে, বাট সিরাতের জন্য রাখতে হচ্ছে। লিলি বাইডেন অনেক বিশ্বস্ত ছিল, তার মেয়ে যখন বলেছে হুমায়রা ভালো হতে পারে, এটা ভেবে আমিরুল ইসলাম হুমায়রাকে রাখেন বলে মনস্থির করেন। হুমায়রার সাথে টুকটাক পরিচয় হলো আমিরুল ইসলামের। হুমায়রা বাংলা বলতে পারে অনেকটা। সে তার জীবনের কিছু দুঃখজনক ঘটনা আমিরুল ইসলামের সাথে বললেন। পাকিস্তানের পোশাকে মেয়ে আমি, উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করছি। তারপর আমার ফেসবুকে রিলেশন হয় আমেরিকা শহরে বংশভূত রেদওয়ান রনির সাথে। তার প্রেমের টানে আমি আমেরিকায় চলে আসি এবং আমরা বিয়ে করি। বিয়ের 2 বছর পর বুঝতে পারি রিদওয়ান রনি বদলে যেতে থাকে, আমার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। ভালোবাসার মানুষ যখন বদলে যায় তখন তার সাথে সংসার করা যায় না। ভালোবাসার মানুষ যখন বদলে যায় তখন তার সাথে সংসার করা যায় না। এই কথাটা আমিরুল ইসলামের বুকের ভিতর লাগলে। সে তো কত ভালোবেসে সুফিয়াকে বিয়ে করছিল, সে কি করলো? তাকে ধোকা দিয়ে পরপুরুষের সাথে রাত কাটলো, তাই তো তার সংসার করতে পারলো না। এটা ভাবতে ভাবতে আমিরুল চোখে কোণে পানি চলে আসে। হুমায়রা সেটা খেয়াল করলে বললেন, আপনার কি কোনো অতীত মনে করে দিলাম? তাহলে আই অ্যাম সরি। না না, কোনো অতীত মনে হয়নি, আপনি বলতে থাকুন, আমার কথা শুনে কষ্ট লাগলে এমনটাই হয়। হুমায়রা আবারও বলতে শুরু করলো, আমি আমার দেশ ছেড়ে, বাবা মা আত্মীয় স্বজন ছেড়ে তার কাছে চলে আসি। তার বদলে আমার সাথে খারাপ ব্যবহার করা হয়, আমার সহ্য হয়নি। সে আমার গায়ে হাত তুলতো, মারধর করতো, তাই আমাদের ডিভোর্স আছে। আপনি আর ফিরে যেতে চাননি? না, আমি আর কিভাবে দেশে ফিরে যাব? বাবা মাকে কষ্ট দিয়ে চলে এসেছি। এখন যদি স্বামী ভালো হতো তাকে নিয়ে যেতাম, সেটা অন্য কথা ছিল, তাই আর যাওয়া হয়নি। আমিনুল ইসলাম ভাবছেন এই দুনিয়া অনেকের অনেক কষ্ট, সবার কষ্ট বুকে চাপা। হুমায়রার কথাবার্তা, ব্যবহার সব কিছুই ভালো ছিল। আমিনুল ইসলাম প্রথমে কিছু চিন্তিত ছিল, এখন সে ভাবছে না, মেয়েটা সব ভালো, তাকে নিয়েছে শুধু চিন্তা করা। কিন্তু আমিনুল ইসলাম সবসময় মেয়ের কাছ থেকে দূরত্ব বজায় রেখে সে এটাই ভাবে, যাকে সে ভালোবাসে বিয়ে করে এত বছর সংসার করার পর তার সাথে প্রতারণা করছে, আর কাউকে বিশ্বাস করবে না এই জীবনে। কিন্তু হুমায়রার প্ল্যান ছিল অন্য কিছু। যখন প্রথম সে আমিনুল ইসলামের বাসাতে আসে তখনই তার মনে হয় আমিনুল ইসলামকে যদি হাত করতে পারে সে অনেক টাকার মালিক হয়ে যাবে, কারণ আমিনুল ইসলামের ফ্যামিলিতে আর কেউ নেই, শুধু একটি মাত্র সন্তান। সিরাতকে সে অনেক ভালোবাসা দেখায় আমিনুল ইসলামের সামনে। প্রকৃতপক্ষে হুমায়রা ভালো মেয়ে না, সে ঘটনা আমিনুল ইসলামের কাছে যে বলেছিল সেটা আংশিক সত্য এবং বেশিরভাগ বানোয়াট। হুমায়রা থেকে আমেরিকায় চলে আসে কোটিপতি হবার স্বপ্ন বিভোর। রিদওয়ান রনি নামে যে ছেলের সাথে তার প্রেম বা ভালোবাসা, বিয়ে হয়নি। সে তার এক বন্ধুর সাথে বাবা মাকে না জানিয়ে আমেরিকায় চলে আসে। সেই বন্ধুর সাথে তার শারীরিক সম্পর্ক ছিল। তারপর আমেরিকায় এসে এদেশের এক সিটিজেনকে বিয়ে করে তার টাকা পয়সা সব কিছু নিজের নামে করে নিয়ে ওই লোককে নারী নির্যাতন মামলা দিয়ে ডিভোর্স দিয়ে দেয়। তার নেশাই হলো পুরুষ মানুষদের আসক্ত করে তাদের কাছে টাকা হাতিয়ে নেওয়া। সেই কারণে আয়ার কাজটা বেছে নিয়েছে। যখন তার বান্ধবীর কাছ থেকে জানতে পারে আমিনুল ইসলামের বাসায় তার মা আগে আয়ার কাজ করতো, এখন তার মা করতে পারবে না, আমিনুল ইসলামের সম্পর্কে জেনেই হুমায়রা তার বাসায় কাজ করতে রাজি হয় এবং আমিনুল ইসলামকে ইমপ্রেস করতে মন গড়া কাহিনী বলে। আর লিলি বাইডনের মেয়েও জানতো না হুমায়রা বাজে স্বভাবের মানুষ। এক জায়গায় ঘুরতে গিয়ে শার্লি বাইডনের সাথে হুমায়রার পরিচয় হয়। সেখান থেকে হুমায়রা শার্লির সাথে ফ্রেন্ডশিপ করে। 1 বছর হলো হুমায়রা আমিনুল ইসলামের বাসায় আছে। কখনো আমিনুল ইসলাম তেমন বেশি কথাবার্তা বলতে পারেনি। আমিনুল ইসলাম সবসময় হুমায়রাকে এড়িয়েছিল, দরকার ব্যতীত হুমায়রার সাথে কথা বলে না। হুমায়রা তার প্ল্যান সাকসেসফুল না করতে পেরে তার ফ্রেন্ড অ্যাডামকে বললেন, আমি তো পারতেইছি না এই লোকটাকে হাতের মুঠে নিতে, আমার কোনো প্ল্যান কাজে লাগছে না, একে বশ করতে পারছি না, তুমি একটা প্ল্যান করো যেন এই লোকটাকে ঘায়েল করতে পারি। অ্যাডাম হুমায়রাকে বলল তার সাথে পার্কে দেখা করতে। হুমায়রা সিরাতকে ছাড়া যেতে পারবে না, তাই সিরাতকে সাথে নিয়ে পার্কে গেল অ্যাডামের সাথে দেখা করতে। অ্যাডাম হুমায়রাকে বলল সোজা পথে যখন মিস্টার পথে আসছে না, তার জন্য বাঁকা পথ বেছে নিতে হবে। হুমায়রা জানতে চাইল কী করতে হবে, তাড়াতাড়ি বলো, আমি বেশি সময় থাকতে পারছি না। সিরাতের বয়স 7 বছর। সিরাত তাদের সব কথাই বুঝতে পারে। সিরাতকে দেখে
এখন অ্যাডাম বলে, তুমি এই বাচ্চাকে সাথে নিয়ে আসছো কেন? সে সব শুনে তার বাবাকে বলে দেয়। হুমায়রা সিরাতকে বলল, সিরাত বাবা, তুমি ওখানে গিয়ে বসো, দেখো বাচ্চারা খেলা করছে, তাদের সাথে একটু খেলা করো, আমরা একটু পার্সোনাল কথা বলি। সিরাত হুমায়রার কথা মতো দুইটা বাচ্চার পাশে তাদের কাছে গেল। আর এই ফাঁকে অ্যাডাম হুমায়রাকে প্ল্যান মোতাবেক কাজ করার জন্য বলে দিল। হুমায়রা বলে, ঠিক আছে, আমি তাই করব। অ্যাডাম হুমায়রার হাতে জাতীয় মেডিসিন দিয়ে বলল, এটা ঠিকভাবে খাইয়ে দিও, তারপর কাজ হয়ে যাবে। তুমি যা করতে চাও তাই করতে পারবে। আমি ঠিক আছে, তাহলে আমি এখন যাচ্ছি বলে হুমায়রার কাছ থেকে বিদায়। জাতীয় মেডিসিন হাতে পেয়ে ভাবতে লাগলো, সোজা পথে যখন কাজ হয়নি, অবশেষে আঙ্গুল বাঁকাতে হলো মিস্টার আমিরুল। এখন দেখবে কিভাবে আমার হাত থেকে তুমি রক্ষা পাও। হুমায়রা মেডিসিনটা খুব যত্ন করে রেখে দেন। রাতে যখন আমিরুল ইসলাম বাসায় আসে, হুমায়রা তার সামনে উপস্থিত হয়েছে খুব সাজসজ্জা হয়ে। আমিরুল ইসলাম তাকিয়ে দেখে আজ হুমায়রা অনেক সাজগোজ করছে। আমিরুল ইসলাম দ্বিতীয়বার তার দিকে না তাকিয়ে সোজাসুজি ড্রয়িং রুমে চলে গিয়ে টিভি অন করে নিউজ দেখছে। হুমায়রা আমিনুলের কাছে এসে বসলো। হুমায়রা কাছে বসতে থেকে জিজ্ঞাসা করলো, সিরাত কি ঘুমিয়ে গেছে? না, সিরাত এখনও পড়তেছে। আচ্ছা, আপনি তাকে একটু নিয়ে আসেন আমার কাছে। হুমায়রা গিয়ে সিরাতকে নিয়ে আসলো। আমিনুল ইসলাম সিরাতকে বসে কপালে চুমু দিয়ে জিজ্ঞাসা করলো, আব্বু, তোমার লেখাপড়া কেমন চলছে? ভালোভাবে লেখাপড়া করো তো? ইয়েস পাপা, আমি ভালোভাবে পড়াশোনা করছি। তুমি বলেছিলে আমাকে স্পোর্টস হুন্ডা কিনে দিবে, এখনও কিনে দিচ্ছ না কেন? আরে বাবা, তোমাকে এখন হুন্ডা কিনে দিতে চালাতে পারবে? তোমার বয়স কত? মাত্র 7। বড় হও, তখন স্পোর্টস হুন্ডা কিনে দেবো। এখন তোমাকে খেলনা হুন্ডা কিনে দিছি, সেটাই আপাতত চালাও। না, খেলনা হুন্ডা চাই না, স্পোর্টস হুন্ডা এক্ষুনি লাগবে, আমি বড় হয়েছি। ছেলের এমন আবদার দেখে আমিরুল ইসলাম অবাক হয়ে গেছে। তাকে কোনো রকমে বুঝিয়ে শান্ত করে পড়ার টেবিলে পাঠিয়ে দিল আমিনুল ইসলাম। তারপর হুমায়রা বলল ডিনার রেডি করতে। হুমায়রা ডিনার রেডি করে না যে আমিরুল ইসলামের খুব কাছে এসে বসলো। আমিরুল ইসলাম বুঝতে পারছে না আজ কেন এরকম করছে এই মেয়ে। 1 বছরের বেশি সময় ধরে সে তার বাসায় আছে, কখনো এরকম করেনি। আজকে হুমায়রার আচরণ অস্বাভাবিক লাগছে আমিরুল ইসলামের কাছে। মাত্র অতিরিক্ত সাজসজ্জা করছে। কেন এত সাজসজ্জা করছে বুঝতে পারছে না আমিরুল ইসলাম। তাই সে হুমায়রাকে বলল, আপনি আমার কাছে বসলেন কেন? আর এত সাজগোজ করছেন কেন? আপনি কি কোথাও যাচ্ছেন, কোথাও পার্টিতে? না, সেজেছে আপনার জন্য। আমার কাছে আপনি খুব স্পেশাল মানুষ। আচ্ছা, আপনাকে কি আমার ভালো লাগে না? আপনি কেন আমাকে সবসময় ইগনোর করেন? আপনি এই বয়সে স্ত্রী ছাড়া আছেন। আমি একজন সুন্দরী যুবতী মেয়ে। আপনি কি করে পারেন আমাকে ইগনোর করতে? হুমেরা, আপনি আমার সাথে এরকম কথা বলবেন না। আপনি আমার ছেলেকে দেখাশোনা করেন, আমি আপনাকে সম্মান করি। আপনার সাথে আমার এইটুকু সম্পর্ক, এর বাইরে আমি আর সম্পর্ক কোনো কিছু ভাবি না। আপনি সুন্দর হন না যাই হন, সেটা অন্যের চোখে হতে পারেন। আমার চোখে আপনি শুধু আমার ছেলের আয়া, এইটুকু ভাবতে পারি। আমিনুল ইসলামের কথা শুনে হুমায়রার মেজাজ এত পরিমাণ খারাপ হচ্ছে, তার ইচ্ছে করছে আমিনুল ইসলামের এক্ষুনি গলা টিপে মেরে ফেলতে। এটা কীরকম পুরুষ মানুষ? এত সুন্দরী একজন মেয়ে একই বাসায় থেকে তার দিকে তাকায় না, তাকে কেউ ইগনোর করে চলে, সেটা ভাবতে নিজের কাছে ছোট ছোট লাগছে। কত পুরুষ তাকে দেখতে পাওয়ার আশায় ছটপট করে তার জন্য সাথে কথা বলার জন্য পাগল। এই একমাত্র পুরুষ যে কিনা তাকে দেখলে ইগনোর করে চলে যায়। মনে মনে ভাবছে হুমায়রা, যেভাবে হোক তার এই দম্ভ আমি শেষ করেই ছাড়বো। মিস্টার আমিরুল, তুমি আমাকে এখনও চেনো নাই, ভাবছো সহজ সরল, কিন্তু আমি চাল যদি তুমি দেখো তখনই অবাক হবা। হুমায়রা খাবার রেডি হয়ে গেল। কিছুক্ষণ পর আমিরুল ইসলামকে ডাক দিল খাবারের জন্য। ডাইনিং টেবিলে এসে বসলো আমিরুল ইসলাম। তাকে সব কিছু রেডি করে দিয়ে হুমায়রা চলে গেল সিরাতের কাছে। আমিরুল ইসলাম ফেরার আগে সিরাতকে রাতের খাবার খাইয়ে ফেলেছিল হুমায়রা। ঘণ্টাখানেক পর সিরাতকে ঘুম পাড়িয়ে রেখে হুমায়রা আমিরুল ইসলামের রুমে গেল। রুমে গিয়ে দেখে আমিরুল সেখানে নেই। ব্যালকনিতে ইজি চেয়ারে বসে ঘুমিয়েছে। হুমায়রা সেটা থেকে মুচকি হাসলো। মেডিসিনটা কাজ শুরু করে দিচ্ছে। হুমায়রা আমিরুল ইসলামের কাছে গিয়ে তার হাত ধরে বলল, আপনি এখনও ঘুমিয়েছেন কেন? বেডে চলুন। ঘুম থেকে আমিনুলের কেমন যেন মাতাল মাতাল লাগছে। সে চোখ মেলে তাকাতে পারছে না। আস্তে করে বলল, আমার মাথাটা কেমন ঘুরছে। আমি রুমে যেয়ে শোয়ার মতো শক্তি পাচ্ছি না। খাবার খাওয়ার পর কেন জানি কেমন করতেছে। হুমায়রা বলে, সমস্যা নেই, আসেন, আমি আপনাকে হেল্প করি। এটাই বলে হুমায়রা আমিনুল ইসলামকে ধরে দাঁড় করে। তারপর ধীরে ধীরে তার রুমের দিকে নিয়ে আসলো।
বিছানায় শোয়া মাত্র আমিনুল ইসলামের চোখ বন্ধ করে ফেলছে। তার মাথাটা ভীষণ ঘোরাচ্ছিল। এই সুযোগটা অপেক্ষায় ছিল হুমায়রা। আমিনুল ইসলামের সাথে ঘনিষ্ঠ কিছু ছবি তুলে নিল তার ফোনে। তারপর আমিনুল ইসলামের পাশে শুয়ে পড়ল হুমায়রা। হুমায়রা সবসময় সিরাতের সাথে ঘুমাতো। আজকে যখন ছিলাম সজাগ হয়ে দেখে বিছানায় হুমায়রা নাই, দরজা খোলা। সিরাত বিছানা থেকে নেমে হুমায়রাকে ডাকছিল আন্টি আন্টি বলে, কিন্তু হুমায়রার কোনো সাড়া শব্দ না পেয়ে সিরাত তার বাবার রুমের দিকে আসলো। আমিনুল ইসলামের দরজার সামনে এসে ডাক দিল সিরাত। তখন আমিনুল ইসলামের ঘুম ভেঙে গেল। সে সজাগ হয়ে অবাক হয়ে দেখে হুমায়রা তাকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে শুয়ে আছে। এটা দেখে সে তাড়াতাড়ি বিছানা থেকে লাফ দিয়ে উঠল। হুমায়রার ঘুম ভেঙে গেল। সে বলল, কি হয়েছে? এমন করে লাফ দিয়ে উঠলেন কেন? আপনি আপনি আমার বিছানায়? ছি ছি, কী করছেন আপনি এটা? আপনি কেন আমার বিছানায় ঘুমিয়েছেন আমাকে এভাবে জড়িয়ে ধরে? তাড়াতাড়ি বিছানা থেকে নামুন। সে দরজার ওপাশে ডাকছে। সে কী ভাববে আপনি আমার রুমে? মিস্টার, এত উতলা হবেন না। আপনি দুধের ধোয়া তুলসী পাতা না। সাধু সাজার কোনো দরকার নেই। আপনার ছেলে ছোট, এখন বোঝে না রাতে আমরা কি করেছি। তাকে বলে দেব তোমার আব্বুর শরীর খারাপ ছিল, তাই এখানে এসেছি। আমির ইসলাম চিৎকার করে বলে, অসভ্য মেয়ে, আবার দাঁত বের করে হাসছে। আপনার লজ্জা লাগছে না এগুলো বলতে? না মিস্টার, আমার কোনো লজ্জা লাগবে? আপনি আমাকে বলছেন স্ত্রীর মর্যাদা দিবেন, বিয়ে করবেন। এটা বলেই তো আপনি আমাকে আপনার রুমে নিয়ে এসেছেন। হোয়াট? আমি আপনাকে নিয়ে এসেছি? আপনি কি বলছেন? এত বড় মিথ্যা অপবাদ দিবেন না। আমি আপনাকে মিথ্যা অপবাদ দিচ্ছি? আপনি খাবার খাওয়ার পর ব্যালকনিতে এসে বসেছিলেন। আমি যখন সিরাতকে ঘুম পাড়িয়ে আপনার রুমে আসছি, আপনি রুমে নেই, দেখি ব্যালকনিতে বসে আছেন। আমি আপনার কাছে যাবার পর আপনি বলেছেন আমাকে রুমে নিয়ে চলো, আমার মাথাটা কেমন ঘুরাচ্ছে। আপনি হয়তো কাল নেশা করে আসছিলেন, তাই রাতের কথা ভুলে গেলেন। আমি কখনো নেশা করি না, এই অভ্যাস আমার নেই। আপনি যে এতদিন ধরে আমার বাসায় আছেন, কখনো দেখেছেন আমি নেশা করছি? আপনি নেশা করছেন না করেননি সেটা আপনার ব্যাপার। আপনি যে তো আবোল তাবোল বলছিলেন। আমি যখন আপনাকে রুমে নিয়ে আসলাম, আপনি বললেন আপনাকে ধরে বিছানায় শুইয়ে দিতে। আমি শুয়ে দিয়ে চলে যাচ্ছিলাম, আপনি আমাকে যেতে দেননি, জোর করে ধরিয়ে রেখেছেন। আর যা করার সবই তো করলেন সারা রাত। আমিনুল ইসলাম হুমায়রার কথা শুনে এত আশ্চর্য হচ্ছে, ভাষায় প্রকাশ করার মতো না। সে এই মেয়েকে জড়িয়ে ধরবে অসম্ভব। সে আবার তার বাবাকে ডাকছে। হুমায়রা গিয়ে দরজা খুলল। সে তার বাবার কোলে এসে বসছে। হুমায়রা বলল, আমি ব্রেকফাস্ট রেডি করছি, খেয়ে তুমি স্কুলে যাবে। আমিনুল ইসলামের মুখে কোনো কথা নেই বলে হুমায়রা বলল, যে শারীরিক সম্পর্ক করেছে তাও আবার নিজের ইচ্ছেতে, সেটা কি করে হয়? বাবাকে চুপচাপ বসে থাকতে দেখে সিয়াদ বলল, বাবা তোমার কি হয়েছে? তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন? তোমার কি শরীর খারাপ? না আব্বু, আমার কিচ্ছু হয়নি। একটা দুঃস্বপ্ন দেখেছিলাম, তাই এভাবে বসে আছি। আন্টি তো আজকে রাতে আমার সঙ্গে ছিল না, সে তোমার সঙ্গে কেন ছিল? আমির ইসলাম ছেলের প্রশ্নে মনমরা হয়ে গেল। ছেলেকে সে কি উত্তর দিবে? তখন হুমায়রা এসে বলল, তোমার আব্বুর শরীর খারাপ ছিল, তাই তোমার আব্বুর সেবা যত্ন করেছি আজকে রাতে, বুঝেছো তুমি? এখন তুমি ফ্রেশ হতে চাও, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নাও, স্কুল যেতে হবে। সিরাত ফ্রেশ হওয়ার জন্য তার বাবার রুম থেকে বের হয়ে গেল। হুমায়রা রাতের বেলা তোলা পিকগুলো আমিরুল ইসলামকে দেখালো। এই দেখুন, আপনি কিভাবে আমার সাথে ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন। আমি মিথ্যে বলছি নাকি? পিকচার দেখালে বুঝবেন। আমিনুল ইসলাম মুখে কোনো কথা নেই। মনে হচ্ছে সে হুমায়রার ফাঁদে আটকা পড়ে গেছে। কী করবে এখন? আমিনুল ইসলামের মাথায় কোনো বুদ্ধি আসছে না। তাকে চুপ করে থাকতে দেখে হুমায়রা বলল, কিছু তো বলেন। এভাবে চুপ করে থাকলে কী হবে? আপনি কি চান আমার কাছে? কেন এভাবে আপনি আমাকে ব্ল্যাকমেল করার জন্য ষড়যন্ত্র করলেন? আমি এটা জানি আপনার কোনো মতলব আছে। তার জন্য আপনি আমাকে কাল রাতে খাবারের সাথে কিছু খাইয়ে দিয়েছিলেন, সেটা আমি বুঝতে পারছি। আমির ইসলামের কথা শুনে হুমায়রা বলল, মিস্টার, তুমি যাই বুঝতে পারো না কেন, আমি একটা কথা কিন্তু বুঝতে পারিনি। আমি তোমাকে পছন্দ করি, অনেক বেশি পছন্দ করি। যেদিন থেকে তোমার বাসায় এসেছি, আমার স্বপ্ন আমি তোমার হব। কিন্তু তুমি তো আমার দিকে ফিরেও তাকালো না, তাই আমাকে এমন একটা ষড়যন্ত্র করতে হলো, নাহলে কখনোই করতাম না। তুমি নিজেই আমাকে এমন করতে বাধ্য করছো। নিজ থেকে তুমি আমার হলে না, তাই আমি তোমার হলাম। চুপ করবেন আপনি? আজকে আমার বাসা থেকে বের হয়ে যাবেন। আপনাকে আমার ছেলের আয়া হিসেবে আমি আর রাখবো না। ওকে ডার্লিং, আয়া হিসেবে না, রাখো তোমার ছেলের মা হিসেবে। আমি তো তোমার বাসায় থাকবো। সেটা কখনোই না। আপনার মতো এমন জঘন্য চরিত্রের মেয়েকে আমি বিয়ে করব, সেটা কি করে ভাবলেন? যে মেয়ের দিকে আমি ফিরেও তাকাইনি, সে হবে আমার স্ত্রী? মেয়েদের আমি ঘৃণা করি। তারা যে কোনো সময় যে কোনো কাজ করতে পারে, এদের কোনো বিবেক নেই। আপনি কত টাকা চান? আমি চেক লিখে দিচ্ছি, প্লিজ। তারপর আপনি আমার বাসা থেকে চলে যান, ঝামেলা করবেন না। হুমায়রা খুব জোরে হেসে উঠল।
আমি পরে আপনার সাথে কথা বলছি, এখন সিরাতের স্কুলের টাইম হয়ে গেছে, তাকে স্কুলে রেখে আসি। এটা বলে হুমায়রা সিরাতকে নিয়ে স্কুলে চলে গেল। আমিরুল ইসলাম বিছানা থেকে ব্যালকনিতে নেমেছে। ভাবছে মেয়ে মানুষ আসলে শয়তানের হাড্ডি হয়। এই মেয়েকে আমি ভালো মনে করছিলাম। আচ্ছা, আমি লিলি বাইডেনের মেয়েকে কল করি, সে কেন এমন একটা মেয়েকে আমার ছেলের জন্য আয়া হিসেবে এনে দিল। মিস্টার আমিনুল, কী মনে করে আপনি আমাকে কল করেছেন? কল রিসিভ করে আমিনুল ইসলামকে জিজ্ঞাসা করলো, লিলি বাইডেনের মেয়ে, আপনি যে মেয়েকে আমার আয়া করে দিয়েছেন সে কত জঘন্য কাজ করেছে জানেন আপনি? সে আমাকে ব্ল্যাকমেল করেছে এখন তাকে বিয়ে করতে বলে। লিলি বাইডনের মেয়ে এটা শুনে এখন আমি আপনার বাসায় আসতেছি, হুমের সাথে কথা বলবো। সে কেন এমন করবে আপনি যদি কিছু না করে থাকেন? আপনি বিশ্বাস করেন তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তার দিকে আমি ফিরেও তাকাইনি। সে আমার বাসায় ছিল আমার ছেলের আয়া হিসাবে, আমি সেই নজরে তাকে দেখেছি। কিন্তু সে আজ যা করেছে তা বলার মতো না। আপনি আসেন বিস্তারিত বলবো। ভুল প্রথম পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পুরো গল্প প্লেলিস্টে পেয়ে যাবেন।